কিন্তু আমি কলকাতা পুলিশে ইন্টারভিউ পাস, সরি কলকাতা পুলিশে আমি রিটেন কটা পুলিশে রিজেক্ট হয়েছে? আমি 3টে পুলিশে রিজেক্ট হয়েছি। 2টো পুলিশে কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশে মাঠ পাস করেছি সোমনাথদার জন্য, আর 2টো রিটেন পড়াশোনা করেছি আমি মস্তানন্দপুর বিবেকানন্দ আশ্রমিক কোচিং সেন্টার শঙ্করদার কাছে। শঙ্করদা যিনি আমি মনে করি ওয়েস্ট বেঙ্গলের একজন বেস্ট টিচার, এইসব ডিফেন্স লাইনের জন্য পড়াশোনাতে শঙ্করদা বেস্ট। তো হ্যালো বন্ধুরা, আজকে চলে এসে আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমাদের সাথে আছে সুফল রায়। ও আমারই বন্ধু। তো ও 2018 সালে যে 5702 রিক্রুটমেন্টটা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলে, ওখানে সে সিলেক্টেড হয়েছে। এবং আজকে জেনে নেব যে ও কিভাবে সিলেক্ট হয়েছে এবং ওর কি কি এক্সপিরিয়েন্স। তো সুফল, আগে তুই বল যে তুই কোথায় থাকিস? আমি থাকি কল্যাণগ্রাম পলতা। আর তোর পড়াশোনা কি? আমি মাধ্যমিক পাস করার পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছিলাম ইলেকট্রিক্যাল। আর তারপর মাধ্যমিক কবে হয়েছে? মাধ্যমিক দিয়েছিলাম 2013 সালে, আর ডিপ্লোমা ইলেকট্রিক্যাল পাস করেছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 2016 সালে। তো এখন কতদিনের ট্রেনিং হলো? এখন আমার 3.5 মাস ট্রেনিং হলো। অফিসিয়াল ভাবে আরো 2.5 মাস ট্রেনিং হওয়ার কথা চলছে, কারণ যেহেতু আমাদের পুলিশের 6 মাসের ট্রেনিং, এটা আগে 9 মাস ছিল, এটাকে এখন 6 মাস করে আনা হয়েছে। যেহেতু শুনছি ইলেকশন আছে, ওই জন্য হয়তো ট্রেনিং, লোকসভা না পুরসভা? পুরসভা যেহেতু ইলেকশন আছে, তাই জন্য হয়তো ট্রেনিং এর মেয়াদটা একটু কমতে পারে, কিন্তু অফিসিয়াল ভাবে এখন 2.5 মাস ট্রেনিং করার কথা আমাদের আছে। আচ্ছা, বলছি এইখানে যে লোগোটা আছে, এই লোগোটা সম্বন্ধে কিছু একটা বল। কি লোগো এটা? এইটা হচ্ছে আমি 5702 ভ্যাকেন্সি ছিল, ওর মধ্যে আমি সিলেক্টেড হয়েছি। আমি 3.5 মাস ট্রেনিং করছি। এটা হচ্ছে আমাদের 9 ব্যাটালিয়নের লোগো। আচ্ছা, আমি 9 ব্যাটালিয়ন কৃষ্ণনগরে ট্রেনিং করছি। তো কৃষ্ণনগরে ট্রেনিং করছিস, তো জবে আমার একটা পার্সোনাল প্রশ্ন আছে, যে জবে রেজাল্টটা বেরিয়েছিল, রেজাল্টের দিন তুই দেখলি যে সবকিছু দিয়ে আমি সিলেক্টেড হয়েছি, ওদিন একটা তোর একটা ফিলিংস ছিল। আর যেদিন প্রথম তুই পুলিশের ইউনিফর্ম পরলি, কারণ এটা একটা স্বপ্ন, এটা সবারই একটা স্বপ্ন থাকে যারা পুলিশের জন্য খাটছে বা আর্মির জন্য খাটছে, ইউনিফর্মের একটা আলাদা ফ্যাসিনেশন থাকে। তো কোন ফিলিংসটা সব থেকে ভালো ছিল, ইউনিফর্ম পরাটা নাকি সিলেক্টেড হওয়াটা? অ্যাকচুয়ালি সিলেক্টেড হওয়াটা একটা আলাদা ফিলিংস, ইউনিফর্ম পরাটা একটা আলাদা ফিলিংস। আর সিভিল চাকরি যেতে যখন কোনো ইউনিফর্ম হয় না, এবার যেহেতু আমাদের একটা পুলিশ একটা ডিফেন্সের পর্যায়ে পড়ে, একটা ডিসিপ্লিন ডিপার্টমেন্ট, ওখানে ইউনিফর্মের মানে মর্যাদাটা আগে সুন্দর করে ইউনিফর্ম পড়তে হবে, তাহলে তোমাকে দেখে লোকে রেসপেক্ট করে। কারণ প্রথমে দর্শনদারি, তারপর গুণ বিচার। তোমাকে যদি লোকে ভালোই না লাগে দেখি যে একে গিয়ে কিছু বলা যায়, পাবলিক ডিলিংটা হবে না, তাহলে তো করতেই পারবে না। প্যান্ট জামা সুন্দর করে ফিটিংস করে পড়তে হবে, জুতো যেগুলো আমাদের দরকার পালিশ করে রাখতে হবে। ঠিক আছে, দুটোই একটা আলাদা রকম ফিলিংস। রেজাল্ট বেরোনোটা আলাদা ফিলিংস, আমি চাকরি পেয়ে গেছি। এখানে কিন্তু একটা ডিপ্লোম্যাটিক আনসার দিল, ও কিন্তু একদম ঠিক করে বললো না যে কোনটা ভালো। যাই হোক, আমরা এখানে ছেড়ে দিলাম। তো আরেকটা জিনিস যেটা অনেকে জানে, যে অনেকেটা মানে একটা মিথ, একটা ভুল ধারণা, যে পুলিশের চাকরি করে নাকি কোনো ফ্যামিলি লাইফ হয় না, পুলিশের চাকরি করলে নাকি জীবন পুরো বরবাদ হয়ে যায়। পুলিশের চাকরি, এই ব্যাপারে কি বলবি? পুলিশের চাকরিতে আমাদের স্যাররা বলেছে যে ফ্যামিলি ভালো থাকবে সবসময়, তোমাকে কষ্ট থাকতে হবে। ফ্যামিলি ভালো থাকবে মিনস এখন যা পুলিশের স্যালারি হয় বা যতটা পরিমাণ আমাদের সরকার স্যালারি দিচ্ছে, তাতে একটা ফ্যামিলি ভালো মতো চলে যাবে। ফ্যামিলি ভালো থাকবে, তুই নিজেও সময় পাবে, আসতে পারবি। এবার আমাদের যেহেতু আমরা পুলিশে চাকরি করছি, আমাদের এখন ঈদ, খেলা মেলা, এইসব ডিউটি, পুজোর ডিউটি, এগুলো করতেই হবে। এগুলোর পর তুমি নিশ্চয়ই ছুটি পাবে, ছুটিতে তুই ফ্যামিলিকে টাইম দিতে পারবি। এবার অনেক সময় পুজোতেও ছুটি পাওয়া যায়, কিন্তু এখন আমি যদি সবসময় বলি যে অফিসারাই যদি আমি ছুটি যাই, সেটা তো কোনো রকম ভাবেই দেওয়া সম্ভব না। তাহলে ডিল করবে কারা? মানুষকে সামলাবে কারা? ট্রাফিক করবে কারা? তুমি এখানে কেউ কাউকে ধরে বেঁধে নিয়ে যায়নি, কারণ আমাদের সময় 5 লাখ ছেলে পরীক্ষা দিয়েছে। 5 লাখ ছেলে নিজের স্বইচ্ছায় ইন্টারেস্টেড গিয়ে পরীক্ষা দিয়েছে। তার মধ্যে 5700 যারা হয়েছে, তাদের মধ্যে যদি কেউ বলে আমি ছেড়ে চলে যাবো, তার জন্য আরেকটা ছেলে তার পিছনে 10টা ছেলে তার পিছনে লুকিয়ে আছে যে আমি ঢুকবো। সুতরাং ওইসব বলে কোনো কথা নেই। এখন বেকারত্ব থেকে বাঁচার জন্য মানুষকে চাকরি করতেই হবে, রেসপেক্টেবল জব। মানুষ পুলিশের চাকরি এমন একটা চাকরি যেখানে মানুষ সম্মানটা আগে পাবে। একটা ব্যাংক ম্যানেজার থেকে পুলিশের সম্মান বেশি, একদম। অনেক জব প্রোফাইলও অনেক উপরে, পুলিশের চাকরি করে একটা কনস্টেবল যদি এখন পুলিশের চাকরি ধরে সে মিনিমাম গেজেটেড র্যাঙ্ক অব্দি যাবে, মানে ইন্সপেক্টর সে হবেই। কত দিন লাগবে?
নর্মালি আমাদের নিয়ম আছে ডিপার্টমেন্টে যে 3 বছর কি আমি সঠিকটা জানি না, তাও 3 বছর বা 5 বছর পর তুমি পরীক্ষা বসতে পারবে, ডিপার্টমেন্টাল পরীক্ষা। যদি তুমি পরীক্ষা নাও বসো 7-8 বছরের মধ্যে কমসে কম সিনিয়রিটি বেসে এসআই হবে। এসআই মানে কি? এএসআই মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হবে। তারপরে তুমি ওখান থেকে সাব ইন্সপেক্টর হবে আরো 8-10 বছর পর, মানে অ্যাটলিস্ট একটা কনস্টেবল 15 থেকে 20 বছরের মধ্যে সাব ইন্সপেক্টর হয়ে যাবে। সে যদি ডিপার্টমেন্টাল প্রমোশন অনেকে নেয় না, অনেকে আছে যে ইন্সপেক্টর হওয়ার প্রমোশন হয়েও নিচ্ছে না, বা তারই কোনো বন্ধু ইন্সপেক্টর হয়ে যাবে, তার সাথে জয়েন করে। তারপরে 10 বছর পর তুমি ইন্সপেক্টর, বা 15 বছর তুমি ইন্সপেক্টর হবে। অ্যাটলিস্ট মানে চাকরি জীবনে কম করে 2-3 বছর থাকা মানে হয়তো তুমি যখন ইন্সপেক্টর হবে তখন তোমার চাকরির মেয়াদ হতো দাঁড়িয়ে এবার 2-3 বছর বাকি, কিন্তু তুমি ইন্সপেক্টর হতে হবে। এইটাই এমন একটা চাকরি যেখানে তুমি গেজেটেড র্যাঙ্ক অব্দি যাওয়া যায়, কিন্তু অন্য চাকরিতে তুমি প্রমোশন ছাড়া গেজেটেড র্যাঙ্ক অব্দি যেতে পারবে। এখানে তোমার পরীক্ষা না দিলেও তোমার ডিপার্টমেন্টাল প্রমোশন হবেই। আজও কি একটা বেনিফিট পাওয়া যায় নাকি? 8 নম্বর বেনিফিট, 16 নম্বর বেনিফিট শুনেছি। বেনিফিটটা আমি ঠিক জানি না। হ্যাঁ, বেনিফিট পাওয়া যাচ্ছে। তুমি যদি প্রমোশন না নাও তাহলে তোমার ইনক্রিমেন্ট ডবল হবে। আচ্ছা, আমাদের 3% করে ইনক্রিমেন্ট হয়, যদি তুমি প্রমোশন তাহলে তোমার 6% ইনক্রিমেন্ট। যারা জানে না যে 3% ইনক্রিমেন্ট কত, তাও একটা এভারেজে কত টাকা বাড়ে? বেসিক স্যালারি, বেসিক পে এর উপর 3%, তাও একটা সঠিকটা জানি না যেটা বাড়ে। আর একটা ছিল যে আরেকটা ভুল ধারণা যে 6 পে কমিশন বসে যাওয়ার পর স্যালারি হয়ে গেছে 30,000, 35,000। না, 6 পে কমিশন বসে যাওয়ার পর আমি যখন ট্রেনিং এ ঢুকেছিলাম তখন আমাদের মাস চালু ছিল 15 তারিখ থেকে। আমি 15 নভেম্বর আমি জয়েন করেছি 2019 সালে। 16 নভেম্বর 2019 সালে আমি কৃষ্ণনগরে জয়েন করেছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে কৃষ্ণনগরে জয়েন করেছি। আমরা সেই মাসে মাইনে পেয়েছিলাম 10,500 টাকা। 10,500 টাকা? হ্যাঁ, 16 দিনে 10,500 টাকা। মানে অর্ধেক দিন কাজ করার জন্য টাকা দিতে হবে। পুলিশ এমন একটা ডিপার্টমেন্ট যেখানে প্রথম থেকে গড় স্যালারি চালু হয়ে যায়, এটা অন্য কোনো ডিপার্টমেন্টে হয় না। অন্য কোনো ডিপার্টমেন্টে অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে স্টাইপেন্ড দেওয়া হয়, শুধু মানে খাওয়া খরচা বাদে কিছু টাকা স্টাইপেন্ড দেওয়া হয়, কিন্তু পুলিশে প্রথম থেকে স্যালারি পাওয়া যায় হাউস রেন্টটা বাদ দিয়ে। হ্যাঁ, এইচআরে হাউস রেন্টটা বাদ দিয়ে সে যখন অ্যাটলিস্ট সে যখন পুলিশের ট্রেনিং পাস করে, সে যখন জয়েন করে যাবে সেখানে সে হাউস রেন্টটা পাবে। আমি তারপরে যখন পে কমিশন বসলো তারপরের মাসে ডিসেম্বর মাসে আমি পেয়েছিলাম হচ্ছে 21,000 টাকা, 21,020 টাকা। আর জানুয়ারি যেটা আমাদের 6 পে কমিশন বসেছে ওটা আমি পেয়েছি জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাসে 24,000 টাকা, 24,020 টাকা। 550 টাকা হয়, সেখানে কিছু টাকা কেটেছিল বিভিন্ন কারণ আছে, ওই জন্য 24,000 টাকা পেয়েছি। এরপর যখন আমাদের জয়েন হয়ে যাবে তখন আমাদের রেশন মানি আর জয়েন হবে, ওখানে আমাদের 5,000 টাকা কি 4,500 টাকা বাড়বে। তাহলে নেট অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 29 কি 28,500 টাকার কাছাকাছি। তার মানে একটা খুবই রিজনেবল একটা মানে টাকা, যেটা দিয়ে আজকালকার দিনে চলা যায়, আজকালকার দিনে ভালো মতো চলে। তাছাড়া পুলিশ ডিপার্টমেন্ট হচ্ছে গ্রুপ সি, এটা গ্রুপ ডি আলাদা লোক নিয়োগ করে, যেটা মালি বা কুকার হয়, ওগুলো খুব কম নিয়োগ হয় কিন্তু হয়। কিন্তু পুলিশ হচ্ছে গ্রুপ সি, রাজ্য সরকারের গ্রুপ সি তে পুলিশের গ্রুপ সি মাইনে অনেক বেশি। প্লাস এখানে অনেক ফোর্স, এমন ফোর্স আছে যারা র্যাব, র্যাপিড অ্যাকশন ফোর্স, এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে, তারপর আমাদের সিআইএফ আছে, কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স, ট্যাকো আছে, ডিএমজি আছে। এইসব ফোর্সে যারা একদম ডিজাস্টার ম্যানেজমেন্ট, এইসব ফোর্সে যারা মানে নিয়োগ হয় পরবর্তীকালে ট্রেনিং এর পর, যাদের ফিটনেস আছে বা যাদের কোয়ালিফিকেশন, যাদের এইসব পোস্টে নিয়োগ হয়, সেই সব পোস্টে যারা জঙ্গলমহল ডিউটি করে তাদের আরো 30% পে বেড়ে যায়। তাদের স্যালারির 30% পে ওটা বেড়ে যাবে, মানে কম করে আরো যে যা স্যালারি পাবে তার 7 থেকে 8,000 টাকা সে বেশি পাবে, যেহেতু সে জঙ্গলমহলে রিস্ক অ্যালাউন্স আছে, সে জঙ্গলমহলে নিজের জীবন ঝুঁকি নিয়ে সে ডিউটি করছে ওখানে জঙ্গলমহলে। এই হচ্ছে ব্যাপার। আমার এখানে অনেক রকম কাজ আছে, এখন শিক্ষিত ছেলে প্রচুর আসছে পুলিশের। আমি নিজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস, আমাদের থেকে ট্রেনিং হচ্ছে সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। আরেকবার বলছি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেও আমাদের, এছাড়াও আমাদের এখন যারা ট্রেনিং করছে আমারই ব্যাচমেন্ট, সে এমটেক ইঞ্জিনিয়ারিং পাস করে, বিটেক ইঞ্জিনিয়ারিং পাস করার পরে এমটেক করে সে 45,000 টাকা চাকরি করতে অ্যাক্সিস ব্যাংক মানে মুম্বাইতে, সে চাকরি ছেড়ে সে পুলিশে 8,000 টাকা চাকরি করছে, যেহেতু তারা গভর্নমেন্ট সার্ভিস মানে গভর্নমেন্ট সিকিউরিটিতে নাম লিখিয়েছে, তার ফ্যামিলি পর্যন্ত বেঁচে গেছে। আর কিছু হলে গভর্নমেন্ট দায়িত্ব নেবে, তার যদি কিছু হয় ভবিষ্যতে তার সে দায়িত্বটা গভর্নমেন্ট নেবে, তার বেনিফিট। কিন্তু অন্য প্রাইভেট সেক্টরে যেটা পাবে না, সেটা তো লাখ টাকা মাইনে হতে পারে, কিন্তু সে পাবে। সে তার মধ্যে এমটেক ছেলে, আর এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছেলে প্রচুর আসছে পুলিশে, কেন উপায় নেই, কোনো কিছু একটা পেতে হবে, কিছু যেহেতু সরকারের কোন লোক নিয়োগ হচ্ছে না পুলিশ ছাড়া, তাই জন্য পুলিশ একটা। আচ্ছা, বলছি যে সবার একটা ইন্সপিরেশন থাকে, যেমন আমার বাবা আমাকে মাঠে ট্রেনিং দিয়েছে, আমার একটা সাপোর্ট ছিল আমার মা, আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছে, আর টিচাররা তো রয়েছে। তো তুই কোথায় পড়াশোনা করেছিস, তোর মাঠকে পাস করিয়েছে, কোন ইন্সপিরেশনটা? আমি, আমার দাদু পুলিশে চাকরি করতে, সাব ইন্সপেক্টর ছিল, 2004 সালে রিটায়ার হয়েছে। আমি প্রথমবার যখন ফার্স্ট পুলিশে পরীক্ষা দিতে গেছিলাম কলকাতা পুলিশে 2016 সালে মার্চ মাসের 17 তারিখ আমার পরীক্ষা ছিল।
আমার দাদুর তো প্রথম আমার ইন্সপিরেশন ছিল, তাছাড়া আমার পরিচিত একজন আছে দাদা, নিজের দাদার মতো, সে পাড়াতে থাকে, সোমনাথ ব্যানার্জি, কলকাতা পুলিশে চাকরি করে। সে দাদা আমার মানে খুব ইন্সপিরেশন, সে দাদাকে দেখে আমি পুলিশে আসবো। এছাড়াও দাদু ইন্সপিরেশন ছিল, বাট সে দাদু যেহেতু রিটায়ার হয়ে গেছিল, সেভাবে দাদুকে পাইনি, আমি দেখিনি, খুব কম ভাবেই দেখেছি দাদু চাকরি করে, দাদুকে ড্রেস পরে, আমার মনে আছে দাদুকে ড্রেস পরে দাদু যে সম্মানটা পেত, সেইটা আমি সেই দাদাকে দেখে পেয়েছি। সে দাদা বিভিন্ন জায়গায় সম্মান পাচ্ছে। তাছাড়াও দাদা আমার পিছনে নিঃস্বার্থভাবে লেগেছিল, সোমনাথ দা আমার পিছনে নিঃস্বার্থভাবে লেগেছিল প্রথম থেকেই। আমরা একটা সোমনাথদার ফটো ওখানে দিয়ে দেবো, একদম এরকম একটা জায়গায় দিয়ে দিচ্ছি সোমনাথদার ফটো, কলকাতা পুলিশে কাজ করে। কলকাতা পুলিশে কাজ করে সে দাদা আমার, আমি বলে না, সে দাদা বেকার যে কোনো ছেলেকেই ইন্সপিরেশন। সে দাদা এমন ভাবে ট্রেন করিয়েছিল আমাকে মাঠে, যে আমাকে দাদা বলে পাঠিয়েছিল যে তুই যাই হয়ে যাক মাঠ তুই ফেল করবি না। সে দাদা আমাকে নিঃস্বার্থভাবে মাঠে পাস করেছে, মাঠ পাস করেছে আমি নিজের যোগ্যতায়, কিন্তু সে দাদা আমাকে লেগেছিল। কিন্তু আমি কলকাতা পুলিশে ইন্টারভিউ পাস, সরি কলকাতা পুলিশে আমি রিটার্ন পাস কটা পুলিশের রিজেক্ট হয়েছে? আমি 3টে পুলিশে রিজেক্ট হয়েছি। 2টো পুলিশে, কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশে মাঠ পাস করেছি সোমনাথদার জন্য, আর 2টো রিটার্ন পড়াশোনা করেছি আমি মস্তানন্দপুর বিবেকানন্দ আশ্রমিক কোচিং সেন্টার শঙ্করদার কাছে। শঙ্করদা যিনি আমি মনে করি ওয়েস্ট বেঙ্গলের একজন বেস্ট টিচার, এইসব ডিফেন্স লাইনের জন্য পড়াশোনাতে শঙ্করদা বেস্ট। সেই শঙ্করদার কাছে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, কলকাতা পুলিশের জন্য, এছাড়া আমি রেলের লোকো পাইলটের জন্য পড়াশোনা করেছিলাম সেই দাদার কাছে। আমি 10টা পরীক্ষা জীবনে দিয়েছিলাম, 8টা পরীক্ষা লাস্ট স্টেজ অব্দি গেছিলাম, কিন্তু সাকসেস হতে পারিনি। কিন্তু এবার আমি সাকসেস হয়েছি। মানে হাল ছাড়তে হবে, হাল ছাড়া যাবে না। আমি বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশে 2বার ইন্টারভিউ অব্দি গেছিলাম, কিন্তু পারিনি। কিন্তু সোমনাথ দা আমাকে বলেছিল হাল ছাড়া যাবে না, ঠিক আছে, হাল ছাড়লে কিছু হবে না, লক্ষ্য যদি স্থির হয় তুমি সাকসেস হবেই। তো এবার আমার প্রশ্ন, যে যেখানে রাখা হয়, হ্যাঁ, সেই জায়গাটা কিরকম, সকাল থেকে কি কি করা হয়, সকাল দুপুরে কি কি করা হয়, আমি শুনেছি ল ক্লাস হয়, ড্রিল হয়, ফেটিক হয়, তো এগুলো সম্বন্ধে আমাদের হচ্ছে প্রথম যখন আমরা গেছিলাম তখন আমাদের মেজারমেন্ট হয়েছিল, তারপর আস্তে আস্তে বিভিন্ন পিটি থেকে ছেলেরা এসেছিল। আমাদের প্রথমে 1 কিলোমিটার করে দৌড় হতো, তারপর ওটাকে 2 কিলোমিটার হতে হতে 5 কিলোমিটার হয়েছে। আমাদের প্রথমে সকালে 6টায় উঠতে হতো, এখন 5:30টায় উঠতে হয়। উঠে এখন যেহেতু 3.5 মাস হয়ে ট্রেনিং এর মেয়াদ অনেক বেড়ে গেছে, তাই জন্য 3.5 মাস হয়ে যায় আমরা প্রথমে রাইফেল আনতে যাই, তারপর 6টা থেকে রাইফেল নিয়ে এক্সারসাইজ হয়, রাইফেল নিয়ে 5 কিলোমিটার দৌড় হয়, তারপর আমরা আবার ফুল ইউনিফর্ম পরে রাইফেল নিয়ে 5 কিলোমিটার দৌড়, তারপর 15 মিনিটের ব্রেক থাকে, 7টা থেকে তারপর ড্রিল শুরু হয়। শুরু হয় লেফট রাইট দিয়ে বিভিন্ন রকম পুলিশের যে কারুকাজ আছে সেগুলো শুরু হয়। তারপর 7:45 পর 5 মিনিট ব্রেক থাকে, 7:50 থেকে 8:35 অব্দি, তারপর আবার ড্রিল হয়। বিভিন্ন রকম বন্দুক নিয়ে স্যালামি সাজ হয়, বাজু সাজ হয়, খাড়ি সাজ হয়, যেগুলো আমাদের লাগে। রাষ্ট্রীয় স্যালুট স্যালামি সাজ হয়, কোনো ডিজি মাপের কোনো লেভেলের লোক আসলে তাকে কি করে স্যালুট দিতে হয় সেগুলো আমাদের শেখানো হয়। তারপর আমাদের ডিসিপ্লিন, তারপর আমাদের 8:35 ছেড়ে দেয়। আমাদের 1.5 ঘন্টা মতো খাওয়ার মানে টিফিন ব্রেকফাস্ট করার এবং আমাদের হচ্ছে স্নান করার জন্য টাইম দেওয়া থাকে, সেটা যে যেরকম ভাবে ওটাকে ইউটিলাইজ করে। তারপর খুব কঠিন ট্রেনিংটা, কি খুব কঠিন? ট্রেনিং খুব কঠিন না, যারা যেভাবে নেবে ট্রেনিংটাকে সহজ ভাবে নিলে ট্রেনিংটা কাটবে। যদি ট্রেনিংটাকে সহজ ভাবে না হয় তাহলে ট্রেনিং এ খুব কষ্ট হবে, যেহেতু একটা ফ্যামিলি থেকে ছেড়ে তাকে থাকতে হচ্ছে অবশ্যই, আর এত কম বয়সে। আর ট্রেনিংটা ওইভাবে করা হয়েছে যাতে তুমি ভবিষ্যতে তোমাকে এদিক ওদিক অনেক জায়গায় থাকতে হতে পারে। কারো জঙ্গলমহল পোস্টিং হবে, কারো পুরুলিয়া, কারো বর্ধমান, কারো কেউ কোথায় যায় না, ফেসিলিটিও থাকবে না, ফেসিলিটি কোনো থাকবে না। কখনো তোমাকে 3 বেলা না খেয়ে ডিউটি করতে হতে পারে, কখনো খুব রাজকীয় জায়গায় ডিউটি করতে হতে পারে, এই হচ্ছে ব্যাপার। তারপর 10টা থেকে 1টা অব্দি ল ক্লাস, 1:30 অব্দি ল ক্লাস হয়, 1:30টার পর 1.5 ঘন্টা ব্রেক থাকে, তখন আবার আমাদের লাঞ্চের টাইম থাকে। তারপর 3টা থেকে 5:30 অব্দি আবার ড্রিল চলে, রাইফেল নিয়ে দৌড়, তারপর আবার ড্রিল, তারপর 5:30 পর আমাদের ছুটি, 8টায় আবার রোল কল, নাইট রোল কল, সেসব ডিউটি ভাগ করে দেওয়া হয়। বিভিন্ন পোস্টে বিভিন্ন ছেলে ডিউটি করে। ডিউটি আমার এই নিয়ে 8বার ডিউটি করেছি আমি, 15 দিন অন্তর অন্তর ডিউটি হয়, কারণ যেভাবে ছেলে আছে সে অনুযায়ী 15 দিন রেগুলারই 24 ঘন্টা পোস্টে ডিউটি থেকে কেউ না কেউ আছে, কিন্তু যেহেতু এত ছেলে তাই জন্য 15 দিন পর ডিউটি হয়, কারণ অল্টারনেটিভ ভাবে ডিউটি হয়, তো মাসে 2বার ডিউটি হয়। আর এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়ার খুব ভালো। আর ফেটিক বলতে গেলে পুলিশ, আমি বিএসএফ হচ্ছে নিজের জায়গা নিজেকে পরিষ্কার করতে হবে, একদম জুতো থেকে চন্ডিবার নিজেকেই করতে হবে। জুতো ছিঁড়ে গেলে তোমার সেলাই করে দেওয়ার কেউ নেই, তোমাকে নিজেকেই করতে হবে। কারণ এমন এমন জায়গায় পোস্টিং হয় যেখানে কোনো মুচি নেই, কোনো দর্জি নেই, নিজেকেই সেলাই করতে হবে, মানে সুই সুতো সবসময় ব্যাগে রাখতে হবে, ঠিক আছে। আর ওই সকালে ঘুম থেকে উঠে যেটুকু ফেটিক হয় নিজের এলাকা পরিষ্কার করার জন্য 5-10 মিনিটের মধ্যে আমার চার্জ যেখানে ভাগ করা থাকে সে এলাকা পরিষ্কার হয়। এছাড়া হলিডে যেগুলো আমাদের গভর্নমেন্ট হলিডে বা স্যাটারডে সানডে আছে, সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে আমাদের পুরো ছুটি থাকে, ঠিক আছে, ইনডোর আউটডোর সব বন্ধ, তখন আমাদের ফেটিকটা হয় 1.5 ঘন্টা 2 ঘন্টা। গাছ কাটো, গাছ পরিষ্কার করো, কিছু রং করতে হলে রং করতে হবে, এগুলো পুলিশকে সমস্ত, একটা পুলিশ সবকিছু পারে, পুলিশ পারে না এমন কিছু হয় না। এইবারে আমার একটা প্রশ্ন, আমি একটা কথা বলতে চাইতে, মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। আরে বাবা, এটা তো পুরো ডায়লগ। এটা কি ইন্টারভিউতে দিয়েছিলি না? এটা ইন্টারভিউ বলেছিলি? আমার মনে হচ্ছে ইন্টারভিউতে বলিনি, কিন্তু বললে ভালো দেখুন, যেহেতু ডিজি ম্যাপের ওখানে লোকরা ছিল, সম্মান আমি মনে করি মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, কোথাও সম্মান পাও না পাও, পুলিশে তুমি সম্মান পাবে,
এইবারে আমার একজন কনস্টেবলকে লোকে স্যার ডাকবে, কিন্তু একজন ব্যাংকের ম্যানেজারকে সে যায় না, শুধু ব্যাংকের মধ্যে সম্মান পাবে, কিন্তু যখন ম্যানেজার বাইরে বেরিয়ে যাবে সে কেউ যায় না ম্যানেজার। আর তুমি ড্রেস পড়ো কি না পড়ো, তোমার হাব ভাব, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার চুলের কাটিং থেকে বুঝবে ফোর্সে চাকরি করে। আগে থেকে তোমার এখান থেকে প্রিপেয়ার হয়ে যায় আমি পুলিশ হয়ে গেছি, পুলিশ হয়ে গেছি অবভিয়াসলি। এইবারে আমার একটা প্রশ্ন, এটা পুলিশের বাইরে, এত যে আমি দেখি সেলিব্রিটির সাথে ফটো, এত ফটো, কোন কোন সেলিব্রিটির সাথে ফটো? অ্যাকচুয়ালি আমি আগে যখন পুলিশের চেষ্টা করেছিলাম, আমি বাউন্সারে কাজ করতাম, এটা আমি ইন্টারভিউতে বলেছিলাম। আমি বাউন্সার মানে সেলিব্রিটিদের সাথে গার্ডে কাজ করতাম, বিভিন্ন নেতা এমপি যারা আছে, আমি অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, জয়া বচ্চন, এবার আর 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 কে? অমিতাভ বচ্চন, জয়া বচ্চনের সাথে মিট করেছিলাম, শ্রেয়া ঘোষালের সাথে কাজ করেছি, কুমার শানু স্যারের সাথে কাজ করেছি, আস্তে আস্তে কুমার শানু, নুসরাত ম্যাডামের সাথে কাজ করেছি, নুসরাত জাহান যে এখন আমাদের মাননীয় এমপি, আর তারপরে জিৎ দার সাথে কাজ করেছি, জিৎ কে গাঙ্গুলি না, জিৎ গাঙ্গুলির সাথে কাজ করেছি, জিৎ দা অ্যাক্টরের সাথে কাজ করেছি। এছাড়া আমি কাজ করেছি আমাদের টলিউড বাদশা প্রসেনজিৎ স্যারের সাথে কাজ করেছি। এছাড়া আমি অনেকের সাথে কাজ করেছি ক্রিকেটারদের মধ্যে পিটারসন স্যার, মাইকেল ক্লার্ক স্যার, সৌরভ গাঙ্গুলি স্যার। সৌরভ গাঙ্গুলি একদম আমাদের যে বাংলার দ্বারা গর্ব, সবার সাথে কাজ করেছি। এই কাজটা আমি করতে পেরেছি একমাত্র শুধু আমার পাশের বাড়ি, মানে আমার মানে একদম লাভিং, মানে আমি সব থেকে যাকে শ্রদ্ধা করি, যাকে ভালোবাসি, গুরুদেব বলি আমি তাকে গুরু বলে থাকি, সোমনাথ দাস চান। সোমনাথ দা আমাকে প্রচুর হেল্প করেছে, কারণ আমি মাঝে খুব ডিপ্রেশনে ভুগছিলাম যে চাকরি হচ্ছিল না, বেকার হয়ে গেছি, কিছু পারছি না, কি করে। আমি হোটেলে পর্যন্ত কাজ করেছি, লোকের বাসন মেয়েছি, 80 টাকা রোজ, 90 টাকা রোজ আমি কাজ করেছি। তারপর থেকে দাদা বললো যে এইভাবে কিছু হচ্ছে না, তুই বাউন্সারে কাজ কর, আমি তোকে ঢুকিয়ে দিচ্ছি। সে দাদার জন্য জীবনে যা পেয়েছি, দাদার জন্যই পেয়েছি অনেক কিছু। নিজের চেষ্টা করেছি, কিন্তু ম্যাক্সিমামটাই দাদা হাত। দাদা প্রচুর ভাবে আমাকে হেল্প করেছে, নিজের রক্তের সম্পর্ক থাকলো, মানুষের জন্য তা করে না, দাদা আমাকে প্রচুর ভাবে হেল্প করেছে। দাদা আমাকে সব জায়গায় নিয়ে গেছিল কাজের জন্য। এছাড়া ভগবানের ইচ্ছা অনেক। কিছুদিন আগে দেখলাম সচিন টেন্ডুলকারের সাথে, কিছুদিন আগে বাড়িতে আসছিলাম, তখন দাদা বললো যে সোমনাথ দা, সচিন টেন্ডুলকার এসছে, তা সোমনাথ দা বললো যে ঠিক আছে তুই এক কাজ কর, তুই যখন খেলাধুলা ভালোবাসিস, চল আমি তোকে মিট করাতে নিয়ে যাবো। তাই সচিন টেন্ডুলকার ব্যাপারই না, মানে দাদা কলকাতা পুলিশে ভিআইপি ডিউটি করে ম্যাক্সিমাম। দাদার মানে দাদার চ্যানেলও আছে, পরিচিত আছে সবাই, দাদা যায়, দাদা নিজেও খুব ভালো খেলে, খুব ভালো ব্যাট বল করে। এবার দাদা সব জায়গায় নিয়ে যায়। আরেকজন আমি নাম জানি ডেল্টা সুমন। ডেল্টা সুমন দা আমাদের পাড়ারই দাদা, এনএসসি কমান্ডো ট্রেনিং করা, মানে যেটা কলকাতা পুলিশ, যেটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে হাইয়েস্ট ট্রেনিং, যেটা 500 জন গেছিল, 90 জন ফিট হয়েছে মাত্র, তার মধ্যে দাদা একজন। পলতা থেকে বেলঘড়িয়ার মধ্যে একজনই এনএসসি কমান্ডো ছেচো, আমাদের সুমন দাস, কল্যাণগ্রামেই থাকে। আরো রেঞ্জের মধ্যে বোধহয় একটাই আছে, আরো রেঞ্জের মধ্যে একটাই ছেলে কমান্ডো এনএসসি ট্রেনিং করা, মানে ব্যারাকপুরের চত্বরের মধ্যে একটাই। পলতা টু বেলঘড়িয়ার মধ্যে একটাই ছেলে আছে, পলতা টু বেলঘড়িয়ার মধ্যে এনএসসি কমান্ডো সুমন দাস, যে এখন শুধুমাত্র কলকাতার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আসলে তাদের সাথে ডিউটি করে, ভিআইপি ডিউটি করে তাদের সাথে। সে হেভি ফিটনেস তার, মানে দড়িবে, সুন্দর হিরোর মতো। দুই দাদাই আমার হিরোর মতো দেখতে। আমি ফটো দিয়ে দেবো, ফটো দিয়ে দেবে দাদাদের। যে দাদাকে দেখলে নিজের রেসপেক্ট করতে ইচ্ছা করে। দাদা এমন ভিআইপি ডিউটি করে যেগুলো মানুষের স্বপ্নের বাইরে। যে ইন্ডিয়া টিম বিরাট কোহলির সাথে ডিউটি করছে, বিরাট কোহলি, হ্যাঁ তাদের সাথে দাদা ডিউটি করে, যেহেতু এনএসসি কমান্ডো করে আছে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, মানে এরা এটা পরে আর কোনো ট্রেনিং হয় না পুলিশের। আলটিমেট সম্মান, এটাই লাস্ট সম্মান। এনএসসি সিকিউরিটি গার্ড মানে এরপরে আর কোনো ট্রেনিং নেই, তাকে সমস্ত দিক থেকে ফিট হতে হবে, মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আমার দেশের জন্য জীবনটা চলে যেতে পারে, কিন্তু সে দিতে প্রস্তুত থাকতে হবে। ইভেন এখানে 500 জন গেছিল বিভিন্ন ফোর্স থেকে, আমি দাদার মুখে শুনেছিলাম, আর্মি, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, সমস্ত পুলিশ, বেঙ্গল পুলিশ সমস্ত গেছিল, কিন্তু পুলিশই এমন একটা গেছিল, 12 জন গেছিল, 12 জনই ফিট হয়েছিল। এটা পুলিশের একটা গর্ব। এছাড়া পুলিশ থেকে যে কমান্ডো এখন এনএসসি কমান্ডোর ছেলেরা আছে, এটাও পুলিশের একটা সম্মান, যে পুলিশের থেকেও এনএসসি কমান্ডো হরিয়ানাকে 3 মাস ফ্যামিলিকে ছেড়ে খুব কষ্টের ট্রেনিং করে সেই এনএসসি কমান্ডো সার্টিফিকেটটা নিয়ে এসছে। এটাও আমাদের পুলিশের একটা গর্ব। তো যদি কোনোদিনও সম্ভব হয়, যদি সময় হয়, হ্যাঁ তোমাদের সোমনাথ দার সাথে আমি দেখা করি দেওয়ার চেষ্টা করবো, একদম একদম। তারপর সুমন দার সাথেও দেখা করে দেওয়ার চেষ্টা করবো। তো এইবারে আর ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো লাস্টে এর পরে যেই রিক্রুটমেন্ট আসতে চলেছে, একটা নাকি মানে ভুয়ো খবর আছে যে আসবে কি আসবে, একটা 10,000 পুলিশ বেরানোর কথা চলছে, 10,000। সেখানে মেয়েদের হয়তো 2,000 সামথিং ভ্যাকেন্সি আছে, ছেলেদের 8,500। কেন যেহেতু আমাদের রাজ্যের পুলিশ সুপ্রিম কোর্ট থেকে অর্ডার ছিল 43,000 পুলিশ নিয়োগ করতে হবে, সেই সুবাদে মোটামুটি অনেক কিছু নিয়োগ হয়েছে। সাব ইন্সপেক্টর 2বার নিয়োগ হয়েছে, এক্সাইজ নিয়োগ হয়েছে, 2বার কনস্টেবল নিয়োগ হয়ে গেল। এই কনস্টেবলের কিছুদিন পর ভ্যাকেন্সি, আমার বন্ধু অলরেডি প্রিপেয়ার আছে, ও কিছুদিন পর ইন্টারভিউতে যাবে, আর যা নাম্বার আছে আমি আশা করছি ওরা 100% ওর চাকরিটা হয়ে গেছে। কিন্তু এখনো যতদিন না জয়েন লেটার, কনফার্মেশন লেটার হাতে আসে, ততদিন কোনো কিছু উল্লাসিত হয় না, ঠিক করে না। ঠিক আছে, এছাড়া 10,000 পুলিশ আসছে, আমি সবাইকে বলবো প্রিপারেশন নিলে চাকরি হবেই, নিজেকে ঠিকঠাক প্রিপারেশন নিতে হবে। তো আর শেষে কি সাজেশন দিবি যে পুলিশ চাকরি খুবই ভালো? পুলিশের চাকরি খুবই ভালো, আমি বারবার বললাম, মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। বাহ, তো অনেক ভালো লাগলো সুফলের সাথে কথা বলে। তো তোমরা তোমাদের মনে যেই প্রশ্নগুলো ছিল যে পুলিশ সম্পর্কে,
যে কি কি ধরনের কাজ হয়, কি কি হয়। তো সব আমার মনে হলো অনেক কিছু এখানে আমরা কভার করে নিলাম। তো আর পরবর্তীকালে যে রিক্রুটমেন্ট আসতে চলেছে, যারা দোনমনো করছিল যে পুলিশের চাকরি করব কি করব না, তো আমার মনে হয় তাদের একটা ক্লারিফিকেশন এলো। তো আজকের পর্যন্ত এইটুকুনি। ভিডিও আমি জানি অনেক বড় হয়ে গেছে, কিন্তু থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।